হ্যালো ভিউয়ার্স, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির। দেখো, এবারে মাধ্যমিকের যে ধরনের গ্রামার আসতে পারে ঠিক সেই বিষয়ে সেই সংক্রান্ত সেই রিলেটেড বেশ কিছু গ্রামার আমি আলোচনা করতে চলেছি। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা আছে, মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। মেনি বিল্ডিং হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। এই হ্যাভ বিন কথাটা লেখা আছে, এই হ্যাভ বিন থেকে এটুকু পরিষ্কার যে এটা প্যাসিভ ভয়েসে আছে। তার মানে আমাকে ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে গেলে আমার অ্যাক্টিভের যে সাধারণ নিয়ম, যে আমাকে সাবজেক্টটাকে আগে আনতে হবে। সাবজেক্ট এখানে কি আছে? মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। তাহলে ফ্লাড কথাটা এখানে কিন্তু সাবজেক্ট। তাহলে ফ্লাড কথাটা আমি লিখলাম, ঠিক আছে। কিন্তু ফ্লাড কথাটা এখানে লেখার পর আমাকে জানতে হবে যে ফ্লাড কথাটা কি অ্যাকচুয়ালি। বন্যা এটা হচ্ছে, আমরা জানি এটা ঠিক এর ব্যবহারটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে ফ্লাড সিঙ্গুলার নাম্বার যখন বন্যা, তখন আমাকে ব্যবহার করতে হবে হ্যাজ। তাহলে ফ্লাড হ্যাজ, এখানে বিনটা হয়েছিল প্যাসিভ হয়েছিল বলে, কিন্তু আমি অ্যাক্টিভে লিখব, বিনটা লিখব না, আমাকে ভার্বের থার্ড ফর্মটা লিখব। তাহলে ফ্লাড হ্যাজ ড্যামেজড কাকে করেছে? না, অনেক বিল্ডিংকে করেছে। তাহলে ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস। তাহলে ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিং। ফ্লাড কি করেছে? অনেক বিল্ডিংয়ের ড্যামেজ করেছে। ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস, এটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটা অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি প্যাসিভ করি যে মেনি বিল্ডিংস, তখন বিল্ডিংস এটা প্লুরাল হয়ে যাচ্ছে সাবজেক্টটা, সেই জন্য হ্যাভ বিন হয়েছিল। মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। কিন্তু এখানে যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে গেছে, সেই জন্য এখানে হ্যাজ ড্যামেজড কথাটা হলো। হোয়াটস ইউর প্রবলেম? সেকেন্ড প্রশ্ন, হোয়াটস ইউর প্রবলেম সেড দি ডক্টর টু দ্য পেশেন্ট। এটা ন্যারেশন চেঞ্জ আছে, ডিরাইট ইন ইনডাইরেক্ট। এখন ন্যারেশন চেঞ্জ, আমাকে সাবজেক্টটাকে আগে লিখতে হবে। কি লিখব? দি ডক্টর। দ্য ডক্টর, এখানে দেখো এই সেড টু, এই সেড টু কথাটা অ্যাকচুয়াল কি না, সেড টু কথাটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। দ্য ডক্টর, তাহলে এখানে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে জিজ্ঞাসা করা হওয়ায় এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে ডক্টর কি করব? আস্কড। ডক্টর আস্কড দি পেশেন্ট, দ্য ডক্টর আস্কড দি পেশেন্ট। তাহলে এখানে ডব্লিউ সংক্রান্ত ওয়ার্ড দিয়ে হচ্ছে রিপোর্টেড স্পিচটা শুরু হওয়ায় এখানে ইফ বা ওয়েদার কিছুই বসবে না। তাহলে লিঙ্কার হিসাবে কি বসবে? হোয়াটটাই বসে যাবে। দ্য ডক্টর আস্কড দি পেশেন্ট হোয়াট। পেশেন্ট বলেছে, তাহলে ইয়োর প্রবলেম মানে কি? হিজ প্রবলেম, সাবজেক্টটা আগে লিখব। হোয়াট হিজ প্রবলেম ওয়াজ। তাহলে দ্য ডক্টর আস্কড দিস পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ। প্রথমে লিঙ্কারটা লিখলাম, তারপরে সাবজেক্টটা লিখলাম, তারপরে তো ভার্ব লিখব। সেই জন্য হোয়াট হিজ প্রবলেম ওয়াজ এটা লিখতে হবে। তাহলে ডক্টর আস্কড দিস পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ। থার্ড কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি, এটা কোনো অসুবিধা নেই। সেড টু এর পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা বেসিক ব্যাপার টু এরটা, যে সেড টু এর পরিবর্তে এখানে আস্কড হবে। দ্য ডক্টর আস্কড দিস পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ। হোয়াট লেখার পর সাবজেক্ট লিখবো, তারপরে ভাব। থার্ড কোশ্চেন, হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। এখানে সিম্পল সেন্টেন্স করতে বলছে, সরল বাক্য। এখন সরল বাক্য করতে গেলে আমাকে কি করতে হবে? একটাই সাবজেক্ট একটাই ভার্ব আমাকে রাখতে হবে। সেন্টেন্সটার মধ্যে একটাই সাবজেক্ট একটাই ভার্ব। এখানে কিন্তু আছে একটা সাবজেক্ট, একটা এখানে
সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আবার এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, এটা হেল্পিং ভার্ব, এটা মূল ভার্ব। তাহলে এখানে দুটো সেন্টেন্সের কনস্ট্রাকশনে দেখা যাচ্ছে দুটো সাবজেক্ট দুটো ভার্ব। হিটা দুবার ব্যবহৃত হয়েছে, আমাকে দুবার ব্যবহার করলে হবে না, একবারই ব্যবহার করতে হবে। তাহলে আমাকে এটা সিম্পল সেন্টেন্স করব, সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। তাহলে হি ইজ টু প্রাউড, সে এতটাই প্রাউড, হি ইজ টু প্রাউড, সে এতটাই প্রাউড টু হি ইজ টু প্রাউড, সে এতটাই গর্বিত, হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ, সে এতটাই গর্বিত যে ক্ষমা চাইতে পারবে না, নেগেটিভ সেন্স, টু হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। He is too proud to apologize for his mistake. He is too proud to apologize for his mistake. সে এতটাই গর্বিত যে সে ক্ষমা চাইতে পারবে না। He is too proud to apologize for his mistake. সে এতটাই গর্বিত যে সে কোনো ক্ষমা চাইতে পারবে। He is too proud to apologize for his mistake. ঠিক আছে? He is too proud মানে এত গর্বিত। He is too proud to apologize for his mistake. He is too proud, সে এতটাই গর্বিত টু অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া। ঠিক আছে? তাহলে এখানে টু ব্যবহার করলে এখানে একটাই সাবজেক্ট হলো, একটাই ভার্ব হলো, এতটাই গর্বিত যে ক্ষমা চাইতে পারবে। তাহলে অর্থ একই থাকছে, কিন্তু এখানে সাবজেক্টটাকে আমি একটাই কনভার্সন করেছি বা একটাই ভার্ব ব্যবহার করেছি, ছোট্ট সেন্টেন্সটাকে আমি ছোট করে নিয়েছি, অর্থটাকে অপরিবর্তিত রেখেছি, সেই জন্য এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, সে এতই গর্বিত যে সে ক্ষমা চাইতে পারবে না তার ভুলের জন্য। Fourth question, as soon as he reached the station the train left. যেই সে স্টেশনে পৌঁছেছে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর as soon as he reached, যেই সে পৌঁছেছে ছেড়ে দিয়েছে, কিন্তু নো সোনার দেন দিয়ে আমাকে লিখতে বলছে নো সোনার দেন। তাহলে আমি এখানে নো সোনার দেন দিয়ে যদি লিখি তাহলে as soon as টা তুলে দেবো। তাহলে নো সোনার ডিডও লিখতে পারি, নো সোনার ডিড হি, নো সোনার ডিড হি রিচ দি স্টেশন, যেই সে স্টেশনে পৌঁছেছে নো সোনার ডিড হি রিচ দ্য স্টেশন, যেই সে স্টেশনে পৌঁছেছে, নো সোনার দেন হবে দেন দি ট্রেন, no sooner than the train left. তাহলে যেই সে স্টেশনে পৌঁছে, no sooner did he reach the station than the train left. no sooner did he reach the station, যেই সে স্টেশনে পৌঁছেছে, than the train left. ঠিক আছে? তাহলে এইভাবে এটা লেখা যায়। তাহলে as soon as কে no sooner than দিয়ে লিখতে গেলে আমাকে as soon as টা তুলে দেবো, no sooner than ইউজ করতে হবে, এবং দুটো ক্লজের মাঝখানে কিন্তু দেন কথাটা বসবে, নো সোনারটা আমাকে অ্যাট দ্য বিগিনিং অফ দি সেন্টেন্স আমাকে বসাতে হবে। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ ক্লোজ অবজারভার অফ নেচার। এখানে বলছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ভার্ব ফর্ম অফ দি আন্ডারলাইন ওয়ার্ড। এটার ভার্ব ফর্ম কি? অবজার্ভ। তাহলে অবজার্ভ যদি ভার্ব ফর্ম অবজার্ভ দিয়ে লিখতে হবে, তাহলে ওয়ার্ডসওয়ার্থ ক্লোজটা আছে, এটাকে আমি করে নিলাম অ্যাডভার্ব, ক্লোজলি ভার্ব ব্যবহার করলাম, কোন টেন্সে রাখবো? পাস্ট টেন্সে রাখবো, ওয়াজ আছে। তাহলে ওয়ার্ডসওয়ার্থ ক্লোজলি অবজার্ভড দি নেচার, তাহলে প্রকৃতিকে কিন্তু ক্লোজলি অবজার্ভ করেছিল। ওয়ার্ডসওয়ার্থ ক্লোজলি অবজার্ভড দি নেচার,
খুব নেচার থেকে প্রকৃতিকে খুব ক্লোজলি অবজার্ভ করেছিল, এটা লিখলেই হবে। ক্লোজলি অবজার্ভ নেচার। দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্ট, ইউ মাস্ট লাভ ইউর মাদারল্যান্ড। তাহলে এটাকে অবশ্যই তোমরা ভালোবাসবে। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দ্য টিচার অ্যাডভাইসড করবে, সেড টু এর পরিবর্তে অ্যাডভাইসড হবে। অ্যাডভাইসড হিজ স্টুডেন্ট। অ্যাডভাইসড মানে কি? অ্যাডভাইসড মানে হচ্ছে পরামর্শ দেবে স্টুডেন্টদের। দ্য টিচার অ্যাডভাইসড হিজ স্টুডেন্ট দ্যাট হি মাস্ট লাভ his motherland. The teacher advised his student that he must love his motherland. সে তার মাদারল্যান্ডকে অবশ্যই ভালোবাসে। ঠিক আছে, অ্যাডভাইসড হিজ স্টুডেন্ট। আচ্ছা, এখানে হিজ স্টুডেন্টস বলেছে, ছাত্রদের, তাহলে দে করবে। দে মাস্ট লাভ দেয়ার মাদার। দ্য টিচার অ্যাডভাইসড হিজ স্টুডেন্টস। যদি স্টুডেন্ট বলতো, একজন সিঙ্গুলারকে বোঝাতো, তাহলে হি করবে। কিন্তু অ্যাডভাইসড হিজ স্টুডেন্টস বলেছে, সুতরাং দ্যাট দে মাস্ট লাভ হিজ, তাহলে এখানে দেয়ার করব। ঠিক আছে, দ্য টিচার অ্যাডভাইসড হিজ স্টুডেন্টস, তার ছাত্রদের উদ্দেশ্যে বলল, পরামর্শ দিল, দ্যাট দে মাস্ট লাভ দেয়ার মাদারল্যান্ড, তারা অবশ্যই তাদের মাদারল্যান্ডকে ভালোবাসে। ঠিক আছে, তাহলে এখানে দে হলে দেয়ার হবে, হি হলে হবে হিজ মাদারল্যান্ড, কিন্তু এখানে আমাকে প্লুরাল আছে স্টুডেন্টস, সেই জন্য দে করলাম, দ্যাট দে মাস্ট দেয়ার মাদারল্যান্ড। সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th সেঞ্চুরিতে লিখেছে। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়, তাহলে দিস লেটার পাস্ট টেন্সে আছে, ওয়াজ হবে, সিঙ্গুলার আছে। দিস লেটার ওয়াজ থার্ড ফর্ম হবে, আমরা জানি অ্যাকর্ডিং টু রুল। দিস লেটার ওয়াজ রিটেন, সামওয়ানটা গুরুত্বপূর্ণ নয়, কেউ লিখেছিল, তাহলে দিস লেটার ওয়াজ রিটেন ইন দি 19th century. 19th century. This letter was written in the 19th century. তাহলে 19th century তে এটা লেখা হয়েছিল। This letter was written in the 19th century. তাহলে 19 শতকে এটা লেখা হয়েছিল, 19th century তে লেখা হয়েছিল। This letter was written in the 19th century. তাহলে someone wrote this letter in the 19th century. আচ্ছা, লাস্ট আছে এখানে, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্রেশন। এখানে টু দেওয়া আছে, জাস্ট অপোজিট আমি একটা করালাম, এখানে সো দ্যাট দেওয়া ছিল, টু ব্যবহার করেছি, জাস্ট অপোজিট, টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্রেশন। বলছে কবিতাটা এতই সহজ যেটার ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। টুকে রিমুভ করতে হবে, তাহলে রিমুভ করতে গেলেই আমাকে কি করতে হবে? সো দ্যাট বসাতে হবে। দ্য পোয়েম ইজ সো সিম্পল, অর্থটাকে অপরিবর্তিত রাখতে হবে, দ্যাট, আবার এখানে একটা সাবজেক্ট আনতে হবে, একাধিক ক্লজ সৃষ্টি করতে হবে, দ্যাট ইট ডাস নট নিড, যে এর কোনো প্রয়োজন নেই, ডাস নট নিড অ্যান এক্সপ্লানেশন। দ্য পোয়েম ইজ সো সিম্পল, কবিতাটা এতটাই সহজ, দ্যাট ইট ডাস নট নিড, এটার প্রয়োজন নেই অ্যান এক্সপ্রেশন, এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, পড়লেই বুঝে যাবে। কবিতাটা এতটাই সহজ, এটা বিশেষ ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, এটা পড়লেই বুঝে যাবে, এরকম বলতে চাইছে। দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাস নট নিড এনি এক্সপ্রেশন। ডাস নট নিড, আমরা ক্যান নট করি সাবজেক্টের ক্ষেত্রে, কিন্তু এখানে কি লিখছি? ইট লিখেছি। ইট ডাস নট নিড অ্যান এক্সপ্রেশন, এর ব্যাখ্যার প্রয়োজন নেই, তার মানে এটা সহজেই বোঝা যাবে কবিতাটা। দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাস নট নিড এনি এক্সপ্রেশন। তাহলে এগুলো এইভাবে করতে হয়। আশা করি প্রত্যেকটা আনসার তোমরা বুঝতে পেরেছো। আমি আরও এই ধরনের আরও গ্রামার রিলেটেড, গ্রামারের নতুন নতুন ভিডিও মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমি দিয়ে যাব পরপর। হ্যাঁ, আমি আজকে এখানে বলে শেষ করলাম। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবে, যদি কোথাও প্রবলেম থাকে সেই জায়গাটাও আমি পরবর্তীকালে ক্লিয়ার করে দেব।
শেষ করলাম এই বলে।